নবাব পুত্র যুগল কিশোর রায়চৌধুরীর শেষ জীবন কেটেছিল সিলেটের কাজলসার এলাকায়। আমি এখন আছি তার স্মৃতি বিজড়িত কাজলসার যুগল টিলায়, যেখানে একটি ইসকন মন্দির রয়েছে। সিলেটের এই কাজলসা আর যুগল টিলার ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও তার বংশধরদের নাম। যে ইতিহাস জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। আমার ধারণা বাংলা ভাষাভাষী 90% মানুষই হয়তো জানে না এই কাজলসাহে সবার অজান্তে শেষ জীবন কাটিয়েছেন এবং এখানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন নবাব সিরাজের ঔরসজাত একমাত্র পুত্র সন্তান। আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভারতবর্ষের ইতিহাসের এমন এক অধ্যায়ের যার যবনিকাপাত ঘটেছিল বাংলাদেশের সিলেটের কাজলসা এলাকায়, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সিলেটের কাজলসার যুগল টিলায়। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারতবর্ষের এমন এক লোমহর্ষক ইতিহাসের যার যবনিকাপাত ঘটেছিল সিলেটের কাজলসা অঞ্চলে, আর আমি এখন আছি সেখানেই। আমি আজকের ভিডিও তৈরি করতে যে বিদগ্ধ ইতিহাসবিদদের বই থেকে সাহায্য নিয়েছি, শুরুতেই তার একটা রেফারেন্স আপনাদের সামনে দিয়ে নিই। মোহাম্মদ আব্দুস সাত্তারের বই ময়মনসিংহ অঞ্চলের জমিদারদের ইতিহাস, নিখিলনাথ রায়ের বই মুর্শিদাবাদ কাহিনী এবং ভারত উপমহাদেশের অন্যতম কৃতি ইতিহাসবিদ ও প্রফেসর ডক্টর অমলেন্দুদের বই সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে। সিলেট দরগা গেটের কাছ থেকে সিএনজি নিয়ে যাচ্ছি কাজলসা এলাকায়। বেশ সকাল সকাল যাচ্ছি, তাই রাস্তায় গাড়ি নেই বললেই চলে এবং দোকানপাটও প্রায় সবই বন্ধ। কাজলসা এলাকা সিলেট শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। দরগা গেট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেখানেই আছে যুগল টিলা। সেই যুগল টিলায় এখন হয়েছে ইসকন মন্দির। যাব যখন সবই ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। এই এলাকাটার নাম কি কাকা? হ্যাঁ, কাজলসা। সিএনজি ড্রাইভার ভাই কাজলসা এলাকায় নামিয়ে দিলেন। ভাইয়া, যুগল টিলা কোনটাকে বলে? মানে জায়গাটার নাম যুগল টিলা এইটাই না? আমি এখন আছি নবাব সিরাজউদ্দৌলার একমাত্র পুত্র যুগল কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত স্থান যুগল টিলায়। যুগল টিলার উপরে অনেক জায়গা নিয়ে ইসকন মন্দিরটি। যুগল কিশোর রায়চৌধুরীর নামেই কিন্তু এর নাম যুগল টিলা। আসলে যুগল কিশোর রায়চৌধুরীর স্মৃতি বলতে এখন এই অঞ্চলে শুধু ইসকন মন্দিরটি, তার জমিদারি বা তার জমিদার বাড়ি কিছুই অবশিষ্ট নেই। কাজলসার জমিদারি স্টেটেই তার কবর হয়েছিল, কিন্তু সেটির কোনো চিহ্ন এখন আর এখানে নেই, শুধুই রয়েছে এই ইসকন মন্দিরটি। এখানে এখন প্রার্থনা আর ভক্তিমূলক গান চলছে। আমি অনেক চেষ্টা করেছিলাম প্রবীণ কারোর সাথে কথা বলে যুগল টিলার ইতিহাস সম্পর্কে জানতে, কিন্তু পারিনি। যাই হোক, কিছু ইতিহাসবিদদের মতে এই যুগল টিলা কাজলসা অঞ্চলই ছিল নবাব পুত্র যুগল কিশোর রায়চৌধুরীর। যুগল কিশোরের দ্বিতীয় স্ত্রী যমুনা দেবীর গর্ভে জন্ম নেয় ছেলে সন্তান প্রাণকৃষ্ণ নাথ রায়চৌধুরী, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার নাতি। যুগল কিশোরের পুত্র প্রাণকৃষ্ণনাথ রায়চৌধুরী সিলেটের উন্নতির জন্য অনেক কাজ করেছেন। তিনি সিলেটের লেক তৈরি এবং যুগল টিলা আখড়া তৈরি করতে জমি দান করেন। প্রাণকৃষ্ণনাথ রায়চৌধুরীর প্রথম পুত্র কাজল 12 বছর বয়সে মারা যায়। ধারণা করা হয় প্রাণকৃষ্ণনাথ পুত্র কাজলের নামানুসারেই এই অঞ্চলের নাম রাখা হয় কাজলসা।
একটু পিছন ফিরে দেখা যাক। সিরাজউদ্দৌলার বিশ্বস্ত ও অনুগত সেনাপতি ছিলেন মোহনলাল। তিনি ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ। ভাগ্যান্বেষণে কাশ্মীর থেকে এসেছিলেন বাংলায়। যোগ দেন নবাবের সেনাবাহিনীতে। দক্ষতা আর আনুগত্যের পরিচয় দিয়ে সেনাপতি হন। নিখিলনাথ রায় তার মুর্শিদাবাদ কাহিনী নামের বইয়ে লেখেন, মোহনলালের বোনের নাম ছিল মাধবী আর তার আরেক নাম হীরা। ভাইয়ের সাথে নবাবের সখ্যতার জের ধরেই মাধবী আর সিরাজের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে মাধবী গর্ভবতী হয়ে পড়েন এবং জন্ম দেন নবাব সিরাজউদ্দৌলার ঔরসজাত পুত্র সন্তানের। বৃদ্ধ নানা আলীবর্দী খানের ভয়ে সিরাজ গোপন রাখেন তার বাবা হওয়ার খবরটি। রাজ্য পরিষদবর্গ ও অন্যান্যদের কাছেও লুকিয়ে রাখেন নিজের সন্তানকে। এই বিষয়টি তার মনের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে। এই চাপ থেকে মুক্তি পেতে সিরাজ অস্বাভাবিক পথ বেছে নেন। একদিন তিনি শিশু সন্তানকে ঘোড়ার পিঠে বাঁধেন, তারপর ঘোড়ার উদ্দেশ্যে তীর ছুঁড়ে মারেন। ভাবেন ঘোড়া দৌড়ে চলে যাবে অন্য কোনো রাজ্যে, অন্য কোনো স্থানে। সেখানে কেউ যদি ঘোড়া থেকে ছেলেকে মুক্ত করে প্রতিপালন করেন তবে ছেলেটি বেঁচে যাবে। খবর পেয়ে মাধবী ছুটে যান ভাই মোহনলালের কাছে, তাকে ঘটনা জানান। মোহনলাল সব শুনে রেগে যান। ভাবেন পরিবারের সবাইকে নিয়ে মুর্শিদাবাদ ত্যাগ করবেন। তবে তার আগে তিনি আরেকটি ঘোড়া নিয়ে ছুটে যান ভাগিনাকে উদ্ধার করতে। ভাগিনাকে নিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে। এরপর প্রস্তুতি নেন মুর্শিদাবাদ ছেড়ে যাওয়ার। মোহনলালের সিদ্ধান্তের কথা জানতে পারেন আলীবর্দী খান। মোহনলাল চলে গেলে সিরাজ বিশ্বস্ত বন্ধু হারাবেন ভেবে শঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। আলীবর্দী খাঁ মোহনলালের কাছ থেকে সবকিছু জেনে যান। তাৎক্ষণিকভাবে সিরাজের উপর ভয়ানক রেগে গেলেও পরে ঠান্ডা মাথায় ইমামের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করেন তিনি। মাধবী ওরফে হীরা ইসলাম ধর্ম গ্রহণ করলেই এই সমস্যার সহজ সমাধান হতে পারে। মাধবী ইসলাম ধর্মে দীক্ষা নেন। তার নতুন নাম হয় আলেয়া। এরপর সিরাজের সাথে আলেয়ার বিয়ে হয় ইসলাম ধর্ম মতে। আলীবর্দী খানের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজের ছেলের দায়িত্ব নেন মোহনলাল। 1757 সাল পলাশী যুদ্ধে ইংরেজদের সাথে নবাব বাহিনীর পরাজয়ের পর নবাব সিরাজউদ্দৌলা তার সঙ্গী সাথীদের নিয়ে মুর্শিদাবাদে পালিয়ে বেড়াচ্ছিলেন। আর ঠিক সেই সময় নবাব সিরাজ এবং আলেয়ার ঔরসজাত একমাত্র পুত্র সন্তানকে নিয়ে মামা মোহনলাল পালাচ্ছিলেন অন্যদিকে। তিনি নবাব সিরাজের একমাত্র পুত্রকে নিয়ে পালিয়ে এসেছিলেন ময়মনসিংহের গৌরীপুরে। ময়মনসিংহের গৌরীপুরের জমিদার শ্রীকৃষ্ণের সাথে মোহনলাল আলাপ করেন সিরাজ পুত্রের দত্তকের বিষয়ে। কারণ শ্রীকৃষ্ণের ছোট ছেলে কৃষ্ণ গোপালের কোনো সন্তান ছিল না। তাই এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণ গোপাল এই সিরাজ পুত্রকে দত্তক হিসেবে গ্রহণ করেন এবং সেই অনুষ্ঠানেই তার নামকরণ করা হয় যুগল কিশোর রায় চৌধুরী। সেই সময় খুবই সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছিল বা গোপন করা হয়েছিল সিরাজপুত্রের অতীত ইতিহাস, পরিচয় এবং তার ধর্মীয় পরিচয়। তবে শ্রীকৃষ্ণ জমিদার বংশের কেউই জানতেন না যে তারা নবাব সিরাজপুত্রকে দত্তক নিয়েছেন। তাদের কাছে অন্য পরিচয় বলা হয়েছিল। এভাবেই নবাব সিরাজের ছেলে একজন মুসলমান হয়েও হিন্দু পরিচয়ে বেড়ে ওঠে একটি হিন্দু জমিদার বাড়িতে। 1764 সালের রথযাত্রায় হওয়া এক দুর্ঘটনায় মারা যান জমিদার কৃষ্ণ কিশোর। এরপর উত্তরাধিকার সূত্রে নানা ঘটনার পর জমিদারি লাভ করেন যুগল কিশোর। বাবা এবং জ্যাঠাদের মৃত্যুর পর যুগল কিশোর রায় চৌধুরীর উপরই দায়িত্ব এসে পড়ে জমিদারের এবং তাদের বিধবা স্ত্রীদের দেখাশোনা করার। যুগল কিশোরের ক্ষমতায় এবং দক্ষতায় খুব অল্প সময়ে এই অঞ্চলের বিরাট পরিবর্তন ঘটে এবং তিনি হয়ে ওঠেন দোর্দণ্ড প্রতাপশালী জমিদার। যুগল কিশোর রায়চৌধুরীর দোর্দণ্ড প্রতাপ, তার সুঠাম দেহ, বুদ্ধিমত্তা সবকিছুর কারণেই একসময় তিনি জড়িয়ে পড়েন পারিবারিক বিবাদে। কৃষ্ণ কিশোরের দুই বিধবা স্ত্রী রত্নমালা ও নারায়ণীর তার দুই জেঠিমা আঁচ করতে পারেন যুগল কিশোর সম্ভ্রান্ত মুসলিম বংশের ছেলে। এছাড়া যুগল কিশোরের গায়ের রং, শরীরের গঠন বাঙালিদের মতো ছিল না। এর মধ্যেই তাদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয় যুগল কিশোরের। পারিবারিক রাজনীতিতে তিনি বিপদের ইঙ্গিত পান। এদিকে তখন বাইরের শত্রুরাও বেশ বিপদে ফেলে দিয়েছে যুগল কিশোরকে। ব্রিটিশ রাজত্বে যদি যুগল কিশোর রায়চৌধুরীর আসল পরিচয় প্রকাশ পেয়ে যায় তাহলে তিনি বিপদে পড়বেন। নানা জটিলতায় তিনি গৌরীপুরের জমিদারি ছেড়ে শ্রীহট্টে বা আজকের সিলেটের কাজলশা চলে আসেন। যদিও তখন এই অঞ্চলের নাম কাজলশা ছিল না। সিলেটের কাজলশার বিস্তৃত জমি
জমিদারি কিনে তিনি তার দ্বিতীয় স্ত্রী ও ছেলে প্রাণকৃষ্ণ নাথকে নিয়ে এখানেই বসবাস শুরু করেন। অমলেন্দু দে তার সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে গবেষণাধর্মী বই লিখেছেন। কোনো না কোনোভাবে যুগল কিশোর নিজে তার বংশ পরিচয় সম্পর্কে জানতে পেরেছিলেন নবাব সিরাজের ছেলে তিনি। মারা যাওয়ার আগে ছেলে প্রাণকৃষ্ণ নাথকে তা বলেও গিয়েছিলেন। ইংরেজ শাসনামলে এই তথ্য গোপন রাখার উপরও তিনি বিশেষ জোর দেন। তিনি এই পরামর্শ দিয়েছিলেন যে বংশধরদের সবাই যেন সিলেটে না থেকে একটি অংশ পদবি পরিবর্তন করে আসামের শিলংয়ে চলে যায়। যুগল কিশোর রায়চৌধুরী সিলেটের কাজলশাহে জমিদারি কিনলেও এখানে তিনি বেছে নিয়েছিলেন এক নিভৃত জীবন। খুবই চুপচাপ এবং নীরবে নিভৃতে এখানে তিনি বসবাস করতেন এবং মৃত্যুর আগে তিনি তার ছেলে প্রাণকৃষ্ণ নাথকে বলে যান তার আসল পরিচয়। তিনি জানান যে তিনি একজন মুসলমান এবং মৃত্যুর আগে তিনি তার ছেলেদের এই নির্দেশও দিয়ে যান তারা যেন তাদের পদবি পরিবর্তন করে এক অংশ চলে যায় অন্যদিকে। আর এ কারণেই এই অঞ্চলের সাধারণ মানুষও কিন্তু জানে না যুগল কিশোর রায়চৌধুরীর আসল পরিচয়, যে বংশধারা এখানে ছিল তাদের আসল পরিচয়। কিন্তু ইতিহাসবিদদের গবেষণা থেকে পাওয়া গেছে যে যুগল কিশোর রায়চৌধুরী ছিলেন নবাব সিরাজের একমাত্র পুত্র এবং তারই জমিদারি ছিল এখানে এবং তার উত্তরসূরিরা এখনো বেঁচে আছে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে। তার ছেলে প্রাণকৃষ্ণ নাথ পরে জমিদারির দায়িত্ব নেন। সিলেটের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন প্রাণকৃষ্ণ নাথ। যুগল কিশোরের জীবনের শেষ দিনগুলো সিলেটের কাজলশাহেই কাটে। 1811 বা 12 সালের দিকে কোনো এক সময়ে যুগল কিশোরের মৃত্যু হয়। কাজলশাহের পারিবারিক জমিদারিতে তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে কবর দেয়া হয় খুব গোপনে। যুগল কিশোরের ছেলে কৃষ্ণনাথ সিলেটের উন্নতিতে অনেক অবদান রেখেছিলেন। তিনি সিলেট লেক এবং যুগলটিলা আখড়ার জন্য জমি দান করেন। কাজলশাহ জমিদারি স্টেটের যুগলটিলা আখড়া বা এই ইস্কন মন্দিরটি একমাত্র নিদর্শন হয়ে এখনো টিকে আছে। মুর্শিদাবাদ কাহিনী বইয়ে নিখিলনাথ লিখেছিলেন, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ছেলে যুগল কিশোরের জীবন যেন কল্প কাহিনীকেও হার মানায়। বড় নাটকীয় তার বেড়ে ওঠা, ঘটনাবহুল তার জীবনকাল, ইতিহাসের মূলধারা থেকে হারিয়ে যাওয়া এবং মানুষের কৌতূহলের কেন্দ্রবিচ্যুত এক মানুষ যুগল কিশোর। অথচ তিনিই হয়তো হতে পারতেন বাংলা, বিহার, উড়িষ্যার পরবর্তী নবাব। যুগল কিশোর রায়চৌধুরী যে নবাব সিরাজের পুত্র, এই সব বিষয় নিয়ে আমার ইউটিউবে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সিলেটের যুগলটিলা থেকে আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।